হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া ভদ্র। আজকে আপনাদের শোনাব নন্দিতা বাগচির লেখা মুনলাইট সোনাটা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে নন্দিতা বাগচির লেখা মুনলাইট সোনাটা। ডাউ হিলের পৈতৃক বাড়িটায় একাই থাকেন আর্থার গোল্ডস্মিথ। স্ত্রী ক্যারল গত হয়েছেন বছরখানেক হলো। একমাত্র সন্তান লরেন্স থাকে পন্ডিচেরিতে, একটা 5 স্টার হোটেলের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার সে। লরেন্স বিয়ে করেছে তামিল মেয়ে প্রশান্তিকে। বছর তিনেকের মেয়ে নিষ্কাকে নিয়ে সুখের সংসার তাদের। আর্থার গোল্ডস্মিথের পূর্বপুরুষরা হয়তো সোনার কারিগর ছিলেন, কিন্তু আর্থার সাহেবের অন্য নেশা। উনি হিমালয়ান ম্যাস্টিফ কুকুর পোষেন এবং প্রজনন করান। এই টিবেটান কুকুরগুলো বিলুপ্তপ্রায় প্রজাতির, তাই আর্থার সাহেব তাদের সংখ্যা বাড়াতে উৎসাহী। তাঁর এই মহৎ প্রচেষ্টার কথা স্থানীয় মানুষজনকে গালভরে বলেও থাকেন তিনি। কিন্তু আসল ব্যাপারটা একটু আলাদা। একটা হিমালয়ান ম্যাস্টিফের দাম 50-60 হাজার টাকা, তাই এটা একটা লাভজনক ব্যবসা তার। বাড়িটা একটা একটেরে টেবিল টপের ওপরে, চারিদিকে ঢেউ খেলানো সবুজ পাহাড়, উত্তরে ঘুম ছাড়িয়ে দার্জিলিং, তারপর কাঞ্চনজঙ্ঘায় গিয়ে আছড়ে পড়ে দু চোখ, দক্ষিণে গিদ্দা পাহাড়, আরও দক্ষিণে শিলিগুড়ি, পূর্বে সিটং ছাড়িয়ে, সেবক ছাড়িয়ে, চালসা ছাড়িয়ে তরাইয়ের বনভূমি, আর পশ্চিমে মিরিকের পরেই শুরু হয়ে যায় নেপালের সীমারেখা। ওদিকে উত্তর পূর্ব সীমান্ত জুড়ে ভুটান ও সিকিমের রাজত্ব। তাই এই অঞ্চলগুলোতে তিব্বতী প্রভাব বেশি, সে মানুষই হোক, তাদের খাদ্যাভ্যাসই হোক, কিংবা অন্য কোনো প্রাণীর অনুপ্রবেশ। এই অঞ্চলটাকে নিজের হাতের তালুর মতো চেনেন আর্থার। শুধু তার নয়, তার বাবারও জন্ম এখানেই। সেই কবে ব্রিটিশ ইন্ডিয়ান কর্মী হিসেবে এসেছিলেন তার ঠাকুরদাদা। তার চোখের সামনেই নাকি গড়ে উঠেছিল দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। তার আগে তো এই অঞ্চল ছিল সিকিমের অধীনে। বাংলোটার উত্তরমুখী ঝুল বারান্দায় বসে নানা কথা ভাবছেন আর্থার। এই বারান্দাটা একেবারে খাদের ওপরে। কি করে যে সেই যুগে কাঠের পিলারের ওপরে তৈরি করা হয়েছিল কে জানে। দূরে ধবধবে সাদা শরীর মেলে শুয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। শেষ বিকেলের আলোয় ক্ষণে ক্ষণেই রেঙে উঠছে সে, যেন কোনো কিশোরীর শরীরে ছোঁয়া লেগেছে এক সদ্য যুবার। আর্থার সাহেবের পরিচারক পদম এসে চায়ের ট্রে নামিয়ে রেখে গেছে। বেতের টেবিলটার ওপর শোভা পাচ্ছে টিকোজি দিয়ে ঢেকে রাখা টিপট ও বোন চায়নার কাপ প্লেট। 1 কাপ চা পান করা হয়ে গেছে তার। কাঠের রেলিং দিয়ে ঘেরা বারান্দাটায় বসে নিসর্গের শোভা দেখছেন তিনি। যেদিকে দু চোখ যায় শুধু সবুজের ঢেউ, গাঢ় সবুজ, শ্যাওলা সবুজ, পেস্তা সবুজ। এই সারি সারি লম্বা লম্বা পাইন গাছগুলো দেখেও আশ মেটে না তার। টিকোজির ঢাকনা খুলে টিপটটা থেকে আরও 1 কাপ চা ঢেলে নিলেন আর্থার। তাঁর পছন্দের চা, কার্শিয়াংয়েরই এক চা বাগানের সেকেন্ড ফ্লাশ। হালকা কমলা তার রং, স্বাদে গন্ধে মাদকতায় মাতিয়ে রাখে তাকে সারাটা দিন। তবে সূর্য ডোবার পর আর চা পান করেন না আর্থার। আজ কদিন হলো স্ত্রী ক্যারেলের কথা মনে পড়ছে খুব। আসলে তার মৃত্যুবার্ষিকীটা এগিয়ে আসছে বলেই হয়তো। কি সুন্দরী না দেখতে ছিলেন তিনি। তার বাবার শরীরে ছিল খাঁটি ব্রিটিশ রক্ত, আর মা ছিলেন
নিখাদ নেপালি। এই দুই জাতির জিন মিলে কি কাণ্ডই না ঘটিয়েছিল ক্যারেলের শরীরে। হলদেটে ফর্সা গায়ের রং, লালচে চুল, নীল চোখের তারা আর পাহাড়ি লাবণ্যে মাখা মুখশ্রী, যেন একেবারে আলাদা একটা প্রজাতি। তার স্কুলে পড়ার সময় এই ক্যারেল জনসনেরই প্রেমে পড়ে গিয়েছিলেন আর্থার গোল্ডস্মিথ। আর কি চমৎকার পিয়ানো বাজাতেন ক্যারেল। পিয়ানো তো আর্থারও বাজাতেন, তবে ক্যারেলের ধারে কাছে ছিল না সে রিসাইটাল। নেহাত মায়ের তাড়নায় শিখতে যেতে হতো। সেখানেই তো সাক্ষাৎ ক্যারেলের সঙ্গে। তাছাড়া ডাউহিলের দুটো পাশাপাশি স্কুলে পড়ার জন্য রোজই মোলাকাত হয়ে যেত দুজনের। পরবর্তীকালে গার্লস স্কুলের মিউজিক টিচার হিসেবে যোগ দিয়েছিলেন ক্যারেল। তবে আর্থার সাহেব কখনো পরের গোলামি করেননি। এককালে তার পূর্বপুরুষেরা ছিলেন এই অঞ্চলের প্রভু, তাই সেই প্রভুত্বের দামামা আজও বেজে চলেছে আর্থারের ধমনীতে। নানা রকমের স্বাধীন ব্যবসা করেছেন তিনি, কখনো ট্রিক ব্রোকার, কখনো রোড কন্ট্রাক্টর, কখনো বা অন্য কিছু। কিন্তু 60 পেরিয়ে যাওয়ার পর ছুটোছুটি ছেড়ে দিয়েছিলেন। তাই বছর 7 হলো এই হিমালয়ান ম্যাস্টিফ ব্রিডিং শুরু করেছেন। বাংলোটার পেছনে অনেকটা সমতল ভূমি পড়েছিল বহুকাল ধরে। আশেপাশে পাইন গাছের ঘেরাটোপের মাঝে এক আগাছার জঙ্গল। এমনিতেই এই অঞ্চলটাকে ভূতের ডেরা বলে থাকেন স্থানীয় মানুষ। একটা স্কন্ধ কাটা ছেলে নাকি ঘুরে বেড়ায় জঙ্গলে জঙ্গলে, জ্যান্ত মানুষ দেখলেই ঘাড় মোটকে দেয়। ওদিকে ফরেস্ট অফিসের আশেপাশেও নাকি ধূসর রঙা গাউন পরা এক মেম সাহেবের ভূত ঘুরে বেড়ায়। আর একা মানুষ দেখলেই তাকে ভুলিয়ে ভালিয়ে খাদের ধারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাই এদিকটায় বড় একটা কেউ আসেন না। আর্থার সেই জঙ্গলটা পরিষ্কার করিয়ে একটা মস্ত বড় লোহার খাঁচা তৈরি করেছেন। গ্লাস ফাইবারের শক্তপোক্ত ছাদ, গেটে ডবল তালা। এমনিতে কুকুরগুলো খুব প্রভুভক্ত, কিন্তু বহিরাগতদের দেখলে তাদের শৌর্য বীর্য বেড়ে যায়। তাদের চৌহদ্দি ছাড়া না করা পর্যন্ত শান্তি নেই। এই কুকুরগুলোর চেহারাও অদ্ভুত। গাঢ় বাদামি আর সোনালি রঙের ঘন রোমে ভরা বড় সড় শরীর, দেখলেই আতঙ্ক হয়। নেকড়ে বা চিতাবাঘ মেরে ফেলতে ওস্তাদ, হাতির দলকেও অনায়াসে তাড়িয়ে দিতে পারে। তাই পাহারাদার হিসেবে 1 নম্বর চাহিদা তাদের। চাষের জমি থেকে বন্যজন্তু তাড়ানোর জন্য, খামার বাড়ির শস্য রক্ষা করার জন্য কিংবা পশু খামারের জীবজন্তুর সুরক্ষার জন্য তাদের তুলনা হয় না। তাই ধনী জোদ্দারেরা এবং পশু খামারের মালিকরা কিনে থাকেন এই প্রজাতির কুকুর। 3টে ফিমেল আর 2টো মেল নিয়ে শুরু করেছিলেন আর্থার। লোলা, গিগি আর নোভা 3জনেই বহুগর্ভা। ওদিকে বীজ যোগান দেয় বলিষ্ঠ ডিউক আর রকি। প্রতি বছর শীতের শুরুতে 7-8টা বাচ্চা হয় ওদের। তাই বছরে 12 থেকে 15 লক্ষ টাকা রোজগার আর্থার সাহেবের। আর অন্য কোনো ব্যবসা করার প্রয়োজন হয় না তার। দুর্লভ নামে একজন নেপালি ট্রেনার আসে রোজ, বাচ্চাগুলোকে ট্রেনিং দেয়, নইলে জংলি কুকুর কিনতে চান না ক্রেতারা। ফিমেল কুকুরগুলো 6-7 মাস বয়স হলেই তাদের বিক্রি করে দেন আর্থার। ততদিনে তারা ট্রেন্ড হয়ে যায়, না হলে আবার আর এক কীর্তি। 8-10 মাস বয়সেই তারা পূর্ণ যুবতী, আর তখনই তাদের বাবা কাকাদের ছোকছোকানি শুরু হয়ে যায়। ক্রেতারা অনেক সময় মেয়ে কুকুরগুলোকে ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বন্ধ্যাত্বকরণ করান, কিন্তু সেটা তাঁদের মর্জি। তবে আর্থার ভাবছেন এর পরের ঋতুর বাচ্চাগুলো থেকে 2টো ফিমেল ডগ রেখে দেবেন। লোলা, গিগি আর নোভা 3জনেরই বয়স হয়ে যাচ্ছে। আজকাল সিজন টাইমে ডিউক আর রকিকে
কাছে ঘেঁষতে দিতে চায় না। চা পান পর্ব শেষ করে লেদার জ্যাকেটটা পরে নিলেন আর্থার। পায়ে শক্তপোক্ত স্নিকার্স, মাথায় হ্যাট, হাতে একটা ওয়াকিং স্টিক। এই শেষ বিকেলে তিনি হাঁটতে বেরোন। ডাউহিল থেকে নেমে দক্ষিণের গিদ্দা পাহাড় পর্যন্ত যান রোজ। সম্প্রতি একটা 5 স্টার হোটেল তৈরি হয়েছে সেখানে। সেখানকার ম্যানেজার সুদর্শন বসু তার অসমবয়সী বন্ধু। আসলে সেখানে একটা টি বার আছে। চমৎকার চা পাওয়া যায় ওই টি বারে, সঙ্গে স্বর্গীয় স্বাদের পেস্ট্রি। রাস্তাটার একপাশে পাহাড় আর তার ওপরে আকাশ ছোঁয়া পাইন ট্রিয়ের সারি, অন্য পাশে খাদের গায়ে পিলার লাগিয়ে অনেকগুলো ছোট ছোট বাড়ি। বাড়িগুলোর বারান্দায় সারি সারি দিয়ে বসে আছে নানা বয়সী শিশু। পরনে রং বেরঙের উলের সোয়েটার, নাক মোজা, খুদে খুদে চোখের বাচ্চাগুলোর নাক দিয়ে শিকনি গড়াচ্ছে। সেই শিকনি হাতের পিঠ দিয়ে মুছে তারা অ্যাটেনশন পজিশনে দাঁড়ালো। আর্থার সাহেবকে স্যালুট করে সমস্বরে বলল, সালাম সাহাব। আর্থার হেসে তার জ্যাকেটের পকেট থেকে ছোট ছোট প্যাকেট বের করলেন। বিস্কিট, লেবু লজেন্স আর ইয়াকের দুধের ছুরপিগুলো দেখে চোখগুলো চকচক করে ওঠে ওদের। একটা অপেক্ষাকৃত বড় ছেলের হাতে প্যাকেটগুলো দিয়ে আর্থার বললেন, বাটকে খানা? জি সাহাব, চোখ দুটো প্রায় বুজে ফেলে বলল ছেলেটা। সুদর্শন বসুর সঙ্গে আড্ডা মেরে চা পেস্ট্রি খেয়ে যখন ফেরার পথ ধরলেন আর্থার, তখন পথে অন্ধকার নেমেছে। তবে পাইন গাছগুলোর মাথায় মাথায় তখনও সোনালি আভা, যেন তন্নি দীর্ঘাঙ্গী কন্যারা সদ্য বিউটি পার্লার থেকে ফিরেছে। মাথার চুলগুলোকে হাইলাইট করেছে সোনালি রং দিয়ে। মাথাটা উঁচু করে আকাশ ছোঁয়া গাছগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর্থার। সম্প্রতি একটা জার্নালে পড়েছেন এই সুন্দর পাইন গাছগুলো নাকি রক্তচোষা বাদুড়ের মতো পাহাড়ের মাটি থেকে জল শুষে নিচ্ছে, যার ফলে পাহাড়ে ধস নামছে ঘন ঘন। বাংলোয় ফিরে এসে আর্থার দেখলেন খেয়ে এসে কুকুরগুলোকে রাতের খাবার দিচ্ছেন। সকালবেলায় ডগ ফুড দিলেও সন্ধ্যাবেলায় ওদের ডিম সেদ্ধ, ছানা, ফল, শাকসবজি খেতে দেয় খেম। এছাড়া সপ্তাহে একবার তাদের পরিষ্কার করে ব্রাশ করে দেয় সে। আর্থার সাহেব, দুর্লভ, খেম আর পদমের সব নির্দেশ মেনে চলে ওরা, কিন্তু বাইরের লোক দেখলেই হিংস্র হয়ে ওঠে। এমনকি গাছের পাতা পড়ার আওয়াজ হলেও খেঁকিয়ে ওঠে। তাই মানুষজন তো দূরের কথা, ছোটোখাটো বন্য জন্তুও আর্থার সাহেবের বাংলো মারায় না। এখন বর্ষাকালের শুরু, এই সময় ওরা তেমন মেলামেশা করে না। শরতের শুরুতে ওদের মিটিং সিজন, আর গত ঋতুর বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে। তাই এখন ওরা 5 জনই আছে খাঁচায়। রাত বাড়লে ওদের খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়, সেই কাজটা করে পদম। আর্থার সাহেবের ডিনার খাওয়া হয়ে গেলে শেরপা বস্তিতে নিজের বাড়িতে চলে যাওয়ার আগে ওদের ছেড়ে দিয়ে যায় সে। ওরা খানিকক্ষণ বাইরে ঘোরাঘুরি করে, তারপর ঘুমোতে যাওয়ার আগে ওদের ড্রয়িং রুমে ঢুকিয়ে দেন আর্থার। ওরা যে যার গদিতে গিয়ে শুয়ে পড়ে। এই নিয়মের অন্যথা হয় না কখনো। বাইরে ছাড়া থাকলে সারা রাত ভৌ ভৌ করে ওরা। আর্থার তো ঘুমোতেই পারেন না, প্রতিবেশীরাও অভিযোগ করেন। তবে ব্যালকনির ছিটকিনিটা তোলেন না আর্থার। রাত বিরেতে ওদের পেট কামড়াতে পারে। তার চেয়েও বড় কথা, তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা অন্য কোনো বিপদ হলে ভৌ ভৌ করে লোক জড়ো করতে পারে ওরা। এমনকি পদমের বস্তিতে গিয়ে তাকেও ডেকে আনতে পারে। ওরাই তো তার রক্ষক, ওদের ভরসাতেই তো এই একা থাকা। কিন্তু বাচ্চা বিয়োনোর পর লোলা, গিগি আর নোভাকে আর ঘরে ঢোকান না আর্থার। বাচ্চাগুলো বড় কুইকুই করে। তখন ওরা থাকে কাঠের তৈরি বড় কেনেলটায়।
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নিজের বাংলোটা দেখছেন আর্থার। আলো ছায়ায় মেশা একটা ল্যান্ডস্কেপ যেন। পাহাড়ে আধার নেমেছে, জোনাকির মতো মিটমিট করছে ঘুম আর দার্জিলিংয়ের আলোগুলো। পাইন গাছগুলো বৃষ্টি ভেজা সবুজ রং মেখে এক পায়ে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। তারই মাঝখানে জ্বলজ্বল করছে তার ধবধবে সাদা কাঠের বাংলোটা। বড় বড় কাচের জানালা দরজা, লাল টুকটুকে টিনের চাল। বারান্দায় ঝুলছে সাদা অর্কিডের টবগুলো। সারা চত্বরটা জুড়েই তাদের বাড়বাড়ন্ত। কেউ টবে অধিষ্ঠিত, কেউ বা চড়ে বসেছে পাইন গাছের কাণ্ডে। তাদের দোদুল্যমান শরীরে কার যেন হাতছানি। ক্যারেলের ভারী পছন্দ ছিল এই হোয়াইট অর্কিড। খেম চলে যাওয়ার পর বাংলোর ভেতরে ঢুকে গেলেন আর্থার। হাত মুখ ধুয়ে বাইরের কাপড় জামা বদলে একটা খাকি শর্টস আর টি শার্ট পরে নিলেন। বিটোভেনের মুনলাইট সোনাটার সিডিটা চালিয়ে দিলেন লো ভলিউমে। তারপর ফায়ার প্লেসের সামনের রকিং চেয়ারটায় বসে দোল খেতে লাগলেন, চোখ দুটো বুজে। আর্থার সাহেবের টিবেটান ম্যাস্টিফগুলোর মতো পদমও ভারী প্রভুভক্ত। তাঁর এই অভিব্যক্তিগুলো বড় চেনা তার, তাই সে আবার ট্রেসা যায়। কাঠ গ্লাসের বেটে মোটা হুইস্কির গ্লাস, আইস বাকেট ভর্তি বরফের টুকরো, বরফ তোলার চিমটে রাখে। গ্লাসটা রাখার আগে হরিণের চামড়ার শ্যাময়া কাপড় দিয়ে আর একবার মুছে নেয়। এসব তাকে শিখিয়েছিলেন ক্যারেল ম্যাডাম। 3টে ছোট ছোট প্লেটে রাখে রোস্টেড কাজু বাদাম, ছোট ছোট টুকরো করা চিজ আর কিছুটা পটেটো চিপস। তারপর ট্রেটা নিয়ে রাখে রকিং চেয়ারের পাশে টিপয়টার উপরে। ড্রয়িং রুমের একপাশে একটা লিকার ক্যাবিনেট, যার পেছনের দেওয়ালটা আয়না দিয়ে মোড়া আর পাশের দেওয়াল দুটোই স্বচ্ছ কাচ। দরজাটাও দুটো লম্বা স্বচ্ছ কাচ দিয়ে তৈরি। দুটো পেতলের হাতল রোজ পালিশ করার ফলে সোনার মতো চকচক করে। হাতল দুটো ধরে পদম জিজ্ঞেস করল, সিঙ্গেল মল্ট লাও সাহাব? হ্যাঁ, ছোট্ট জবাব। রোজই এক জবাব, তবুও প্রশ্নটা করে পদম। এটাই নিয়ম। অনুমতি না নিয়ে কোনো কাজ করতে শেখেনি সে। এক পেগ হুইস্কি মেপে আর্থার সাহেবের গ্লাসে ঢেলে দেয় সে। তারপর চিমটে দিয়ে বরফ তুলে গ্লাসটা ভরে দেয়। সোডা বা জল মেশানো পছন্দ নয় তার। এটুকু করে দিয়ে প্যান্ট্রিতে চলে যায় পদম। ঘণ্টাখানিক পরেই ডিনার সাজিয়ে দিতে হবে। 3 পেগ হুইস্কির পর শরীরটা বেশ হালকা লাগে আর্থারের। বিটোভেনের মুনলাইট সোনাটাও বিভোর করে রেখেছে তাকে। রিচার্ড ক্লেডারম্যানের হাতে সত্যিই জাদু আছে। একটা ঘুরের মধ্যে হঠাৎ আর্থার দেখলেন ক্যারেল বসে আছেন পিয়ানোর সামনের লম্বাটে টুলটার উপরে। পরনে একটা ধূসর রঙের গাউন। দুলে দুলে পিয়ানো বাজাচ্ছেন তিনি। পিয়ানোর উপরে রাখা মেট্রোনমের লম্বা কাঁটাটা একবার এদিক একবার ওদিক দুলছে। টিক 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 একটা আওয়াজ হচ্ছে তাল রাখার জন্য। আর্থার চমৎকৃত। রকিং চেয়ারটার থেকে উঠে পিয়ানোর সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। ক্যারেলের হাত দুটো ধরে তাকে দাঁড়াতে সাহায্য করলেন। তারপর তার গালে গলায় চুমু খেতে খেতে বললেন, তুমি কি সত্যিই ফিরে এলে ক্যারেল? ক্যারেল তার মৃণাল বাহু দুটি দিয়ে আর্থার সাহেবের গলাটা জড়িয়ে ধরে তার ঠোঁট দুটোকে চেপে ধরলেন নিজের ঠোঁট জোড়া দিয়ে। তারপর অস্থিরভাবে বললেন, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি আর্থার? তাই তোমাকে নিতে এসেছি। কোথায়? এক ঝটকায় ক্যারেলকে পাজা-কোলা করে তুলে নিয়ে বললেন আর্থার। আরে আরে, ছাড়বে তো, পড়ে যাবো যে। খিলখিল করে হেসে উঠে বললেন ক্যারেল। তাকে কোল থেকে নামিয়ে দিয়ে আর্থার বললেন, ঠিক আছে, নামিয়ে দিলাম, এবার বলো। বলছি বাবা, বলছি, একটু শ্বাস নিতে দেবে তো? হাঁপাতে হাঁপাতে বললেন ক্যারেল।
আর্থার বললেন, তুমি খুব নটি গ্যারেল, চিরদিনই ফোর প্লেতে ওস্তাদ। আজ আর ছাড়ছি না তোমাকে। কতদিন উপোস করে আছি বলো তো? শিগগির বলে ফেলো, কোথায় নিয়ে যাবে আমাকে? কোথায় আবার? আমি যেখানে থাকি সেখানে। কেমন জায়গা সেটা? দারুণ সুন্দর। চারিদিকে রং বেরঙের ফুলে ভরা গাছ, ঝর্ণা, চাঁদের আলোয় বসে অ্যাঞ্জেলরা গান গায়। আর জানো, রোজই সেখানে পূর্ণিমা। আমাদের কাশিনার চেয়েও সুন্দর, অনেক বেশি সুন্দর, তুলনায় হয় না। এসো আমার সঙ্গে। চলো বলে ক্যারেলের হাতটা ধরলেন আর্থার। এগিয়ে চললেন ঝুলন্ত বারান্দাটার দিকে। পদম ড্রয়িং রুমে এসে বলল, ডিনার লাগা দিয়া সাহাব। কিন্তু সাহেবের দিকে তাকিয়ে তার চক্ষু চড়ক গাছ। ঝুলন্ত বারান্দার কাঠের রেলিংটার ওপরে ঝুঁকে কি করছেন তিনি? ছুটে গিয়ে তার টি শার্টটা ধরে টেনে এনে তাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিল পদম। ড্রয়িং রুমের বারান্দামুখী মস্ত দরজাটায় ছিটকিনি লাগিয়ে দিল। তারপর রাগতভাবে বলল, ডাইনিং রুম মে আইয়ে, খানা খাইয়ে। আর নিজের মনে ফিসফিসিয়ে বলল, मैडम चले जाने के बाद रोज ज़्यादा पी लेते हैं और चढ़ जाता है। পদম তাকে ওইভাবে টেনে হিঁচড়ে ঘরে ঢোকানোই একটু অপদস্থ বোধ করছেন আর্থার। ড্রিঙ্ক তো তিনি রোজই করেন, আজ এমন বেসামাল হয়ে গেলেন কেন? ফায়ারপ্লেস ম্যান্টেল পিসটার উপরে আর্থার ও ক্যারেলের বিয়ের সময়কার একটা ছবি রাখা আছে। আর্থারের পরনে কালো স্যুট, সাদা শার্ট, কালো বোটাই, আর ক্যারেলের পরনে একটা সাদা লেসের মস্ত ঘেরওয়ালা গাউন। তার মুখটা ঢাকা সাদা স্বচ্ছ ভেল দিয়ে, হাতে সাদা অর্কিডের বোকে। ছবিটার সামনে গিয়ে দাঁড়ালেন আর্থার। দু চোখের কোণে চিকচিক করছে নোনা জল। নাকটা টেনে আর্থার বললেন, কেন এমন কষ্ট দিচ্ছ আমাকে? তার চেয়ে তোমার কাছেই নিয়ে চলো। পদমীর ডাকাডাকিতে ডাইনিং রুমে গেলেন আর্থার। কত যত্ন করে তার পছন্দের খাবারগুলো তৈরি করে সে। আজ বানিয়েছে ম্যাশড পটেটো, সতে করা ভেজিটেবলস আর রোস্টেড পর্ক রিব, সঙ্গে ব্রেড অ্যান্ড বাটার পুডিং। কিন্তু আর্থারের মুখে কিছুই রোচে না আজ। বিকেলের খাওয়া পেস্ট্রিটায় এখনও হজম হয়নি মনে হচ্ছে। তার উপরে হুইস্কির সঙ্গে বেশ কিছু কাজু বাদাম আর চিজ খেয়ে ফেলেছেন। তাই পদমকে বললেন, ভুখ নেই হ্যাঁ, তুম খা লো ইয়ে সব খানা। পদম একটু আশ্চর্য হলেও টেবিলটা পরিষ্কার করে ফেলে। ভাবে, হয়তো সত্যি খিদে নেই সাহেবের আজ। হুইস্কির সঙ্গে অত স্ন্যাক্স খেলে কি আর পেটে জায়গা থাকে? তাই খাবারগুলো প্যাক করে রেখে দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আগের দিনের বাসি খাবার পরদিন আর খান না সাহেব। যথারীতি রাত 9টা নাগাদ ভিডিও কল এলো পন্ডিচেরি থেকে। ছেলে লরেন্সের সঙ্গে 2-4টে কথা বলতে না বলতেই নিষ্কা হাজির হলো তার টেডি বেয়ারটাকে কোলে নিয়ে। হাত নেড়ে বলল, হাই গ্র্যান্ডপা। আর্থারও হাত নেড়ে বললেন, হাই মাই সুইটহার্ট। রাত হয়ে গেছে বলে গ্র্যান্ডপাকে গুড নাইট বলে সে ঘুমোতে চলে গেল। লরেন্সের সঙ্গেও বেশি কিছু কথা হলো না আজ। রোজ রাতেই কথা হয় তার সঙ্গে, তাই নতুন করে বলার কিছু ছিলও না। রকি, ডিউক, লোলা, গিগি আর নোভাকে তালা খুলে খাঁচা থেকে বের করে দিল পদম। ঘরের ভেতর থেকেই তাদের হম্বি তম্বি শুনতে পাচ্ছেন আর্থার। নিশ্চিন্ত লাগে তার। ক্যারেল চলে যাওয়ার পর থেকে বড় একা লাগে, ভয়ও করে। ওদের এই হাঁকডাকগুলোই ভরসা দেয় তাকে। মনে হয় যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য যেন প্রতিজ্ঞাবদ্ধ ওরা। মাঝে মাঝে ভাবেন পদমকে বলবেন রাতটা এখানেই থেকে যেতে, কিন্তু কোথায় যেন বাঁধে। সাহেবকে ভীতু ভাববে না তো ছেলেটা? তাছাড়া তার নিজস্ব জীবন আছে, হয়তো রাতে বাড়ি গিয়ে আর বন্ধুদের সঙ্গে বসে রাখছি পান করে সে। তার শারীরিক চাহিদাও তো আছে,
যুবতী বউকে বাড়িতে ফেলে রেখে বুড়ো সাহেবের চৌকিদারি করতে কি ভালো লাগবে তার? পদম বাড়ি চলে গেছে। রাত 10টা নাগাদ দরজাটা খুলে একটা শীষ দিলেন আর্থার। সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল তার পঞ্চরত্ন, তাদের উম্ন রোমশ শরীর নিয়ে ল্যাজ নাড়াতে নাড়াতে। লক্ষ্মী ছেলে মেয়ের মতো যে যার জায়গায় গিয়ে শুয়ে পড়ল তারা। আর্থারও তাদের গুড নাইট বলে নিজের শোয়ার ঘরে চলে গেলেন। দাঁত ব্রাশ করে নাইট স্যুট পরে শুয়ে পড়লেন। হুইস্কির বিক্রিয়ায় ঘুমের কোনো অসুবিধে হয় না তার। শোয়ার মিনিট 10-এর মধ্যেই নাক ডাকতে শুরু করেন। কিন্তু মাঝরাত নাগাদ আজ ঘুমটা ভেঙে গেল আর্থারের। মনে হলো কেউ যেন পিয়ানো বাজাচ্ছে ড্রয়িং রুমে। মনের ভুল ভেবে কানে বালিশটা চেপে শুয়ে থাকেন তিনি। কিন্তু তবুও সেই সুরেলা আওয়াজ আর শোয়ার ঘর পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, ওই তো শুনতে পাচ্ছেন মুনলাইট সোনাটার মধুর ধ্বনি। পায়ে স্লিপারটা গলিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যান তিনি। আওয়াজটা স্পষ্টতর হচ্ছে এখন। লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ডে হাত দিয়েও হাতটা সরিয়ে নেন তিনি। কাচের জানলা দরজা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে পিয়ানোটার উপরে। আজ সম্ভবত পূর্ণিমা। ঝকঝক করছে বৃষ্টি ধোয়া প্রকৃতি। কুয়াশার নামগন্ধ নেই। চাঁদের আলোয় চোখ দুটো শুয়ে যাওয়ার পর চমকে ওঠেন আর্থার। ওই তো ক্যারেল এসেছেন আবার, ধূসর রঙের গাউন পরে। এক মনে বাজিয়ে চলেছেন মুনলাইট সোনাটা। আর্থার এগিয়ে যান পিয়ানোর দিকে। তার পায়ের আওয়াজ পেয়ে উঠে দাঁড়ালেন ক্যারেল। একটা ডানা ঝাপটানির আওয়াজ শুনতে পেলেন কি আর্থার? আর্থারকে জড়িয়ে ধরে ক্যারেল বললেন, তোমাকে নিতে এলাম আর্থার। আজ সন্ধ্যাবেলায় খুব মন খারাপ করছিলে তুমি। এমন বিরহের কোনো মানে হয়? আর্থার অবাক হয়ে দেখলেন ঝুল বারান্দার দিকে দরজাটা হাট করে খোলা। আবারও একটা ডানা ঝাপটানির আওয়াজ শুনতে পেলেন তিনি। আর মুহূর্তের মধ্যে তার হাত দুটোও ডানা হয়ে গেল। সেই ডানা দুটো মেলে ক্যারেলের সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন তিনিও। ঝুল বারান্দার নিচের সেই অতল খাদে এক নতুন রাজ্যের সন্ধানে, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, বিরহ নেই, যেখানে ফুলে ফুলে ভরে থাকে গাছগুলো, কুলকুল করে বয়ে চলে ঝর্ণা, অ্যাঞ্জেলরা গান গায় সারা দিন সারা রাত, আর চাঁদের আলোয় ভেসে যায় চরাচর।